বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে মর্যাদার টেস্ট টাইগারদের। এটা একটা ম্যাচ নয়, বাংলাদেশের জন্য এক বিশাল পরীক্ষা। টস হেরে শুরুতে বল হাতে ঝড় তুলেছে বাংলাদেশ। হাসান মাহমুদ তাসকিনদের এই বোলিং সুইং আর বাউন্সে অস্বস্তিতে এখন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। কিন্তু এই টেস্টে আসলে বাংলাদেশের অবস্থানটা কি হবে সেসব নিয়ে দর্শক আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। যাচ্ছি তার কাছে। তিতুমির, গুড মর্নিং। এবং টেস্টের শুরুটা আসলে আমাদেরকে একটু আশাবাদী করছে নাকি? একদমই তাই। মানে আমি তো খুবই ওভারওয়েলম যে বাংলাদেশের পেসাররা এত দারুণ স্টার্ট করেছে। 4 উইকেট তুলে নিয়েছে লাঞ্চের আগেই, মানে একদম লাঞ্চের আগের শেষ বলে তাসকিনের বলে আউট হয়ে গেলেন ক্যামেরন গ্রিন। সো তাসকিন ওয়াজ দ্য অনলি ওয়ান যে উইকেট পেয়েছিল, মানে পায়নি এই ম্যাচে তখন পর্যন্ত, অ্যান্ড ফাইনালি হি গট দ্যাট উইকেট। সো আমরা 3 পেসার নিয়ে খেলাচ্ছি। হাসান মাহমুদ বল রিয়েলি ওয়েল, দুদিকে সুইং করাচ্ছিলেন, বেশ ট্রাবল দিচ্ছিলেন শুরু থেকে, এবং ফাইনালি হি আর্ন দ্যাট উইকেট। প্রথম উইকেটে যদি দেখি একেবারে তিনি ওভার দ্য উইকেট করছিলেন এবং এরপর রাউন্ড উইকেট করছিলেন, পরে ওভার দ্য উইকেট এসে তিনি উইকেটটা তুলে নেন। সো দ্যাট ওয়াজ এক্সিলেন্ট বোলিং ফ্রম বাংলাদেশ পেসার। এবাদত এরপরে তিনি স্ট্রাইক করেছেন এবং ফাইনালি তাসকিন। সো এখন যেটা হয়েছে, ধরুন অস্ট্রেলিয়ার টপ অর্ডার মোটামুটি শুধুমাত্র স্টিভেন স্মিথ আছেন, এবং এখন তার আসলে লড়াইটা করতে হবে মিডল এবং লেট মিডল অর্ডারদের নিয়ে। ধরুন অ্যালেক্স কার্ডি নামবেন এখন, এরপরে ওয়েবস্টার ব্যাট করতে পারেন এবং প্যাট কামিন্স ব্যাট করতে পারেন আমরা যদি ধরে নিই। সো সেই জায়গাটাই বাংলাদেশের আমার মনে হয় যে দুর্দান্ত শুরু, কিন্তু একই সাথে চ্যালেঞ্জটা আসলে এর পরে শুরু হবে, বিকজ আপনি জানেন যে অস্ট্রেলিয়ায় ফার্স্ট সেশন পেসারদের দাপট থাকবে এবং বাংলাদেশ সেটা দারুণভাবে ফায়দাটা তুলে নিয়েছে। আর একটু ভালো লাগতো, মানে পারফেক্ট হতো যদি তানজিদ স্মিথের ওই গুরুত্বপূর্ণ ক্যাচটা নিতে পারতেন। খুবই আমি বলবো ডিসঅ্যাপয়েন্টিং স্লিপে ক্যাচ ফেলেছেন তিনি। সো এইটাই হচ্ছে একটা গলার কাটা হয়ে উঠতে পারে। স্টিভেন স্মিথ, উই নো হিম ভেরি ওয়েল, তিনি কতটা ক্যাপাবল, কি করতে পারেন। এবং যেটা শো এর আগে আপনার সাথে আমার একটু কথা হচ্ছিল যে স্টিভ স্মিথ যদি সেট হয়ে যেতে পারেন তাহলে আসলে দিনটা ঘুরে যেতে পারে। বিকজ এখন ধরুন লাঞ্চের পরে অলরেডি হি ইজ সেট। আমি বলবো যে তিনি যদিও এখনো খুব বেশি সময় ক্রিজে না, 7 রান করেছেন 25 বল থেকে, একটা বাউন্ডারি হাঁকিয়েছেন, বাট এটা আসলে তার জন্য খুবই চেনা পরিচিত একটা কন্ডিশন। স্টিভেন স্মিথ এই জায়গাটা থেকে তিনি এখন লাঞ্চের পরে যখন ব্যাট করতে নামবেন, আস্তে আস্তে স্পিনার আসবেন, হি প্লেজ স্পিন ভেরি ওয়েল, এবং এই পেসারদেরও তিনি আসলে মোটামুটি আমার মনে হয় যে তিনি এখন হবেন কি ব্যাটসম্যান অফ অস্ট্রেলিয়া অবভিয়াসলি। তার সঙ্গে অ্যালেক্স ক্যারি, তিনিও দারুণ ফর্মে আছেন আমি বলবো, ওয়েবস্টার, কামিন্স। সো লট অফ ব্যাটার টু কাম। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপটা বেশ লম্বা, কারণ মিচেল স্টার্কও ব্যাট করতে পারেন, হ্যাজলউডও শেষ দিকে তিনি বেশ অনেকক্ষণ সঙ্গ দিতে পারবেন। সো চ্যালেঞ্জটা হচ্ছে আসলে বাংলাদেশের এর পরে, বিকজ প্রথমত বোলিং নিয়ে আসলে আমরা সবসময় স্যাটিসফ্যাক্টরি থেকেছি বাংলাদেশের বোলিং নিয়ে সব ধরনের ফরম্যাটে, এবং গত কয়েক বছর আমাদের মাথা ব্যথার কারণটাই হচ্ছে ব্যাটিং। এবং যেটা আসলে হাসান মাহমুদের বোলিংটা আজকে একটু সারপ্রাইজিংই আমার কাছে লাগলো, যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নেমেই আসলে যেটা 23 বছরের অপেক্ষার অবসান, যেটা আমি বলছিলাম আমার ইন্ট্রোতেও, যে মর্যাদার একটা টেস্ট বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার, সেখানে হাসান মাহমুদরা হয়তো ক্যারিয়ারে যেমনটা এর আগেও আমরা দেখেছি যে হাবিবুল বাশার সুমন যেই টেস্টটা খেলেছেন 23 বছর আগে, 23 বছরের ব্যবধানে তিনি এখন প্রধান নির্বাচকের দায়িত্বটা পালন করছেন। সো জীবদ্দশায় বা ক্যারিয়ারে একবার দুবারই এই ধরনের টেস্ট খেলা যায়। সেই টেস্টটাতে এদিক থেকে মুশফিক ইজ ভেরি লাকি যে তিনি খেলছেন এই টেস্টটা। তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে তার ক্যারিয়ারে অন্তত একটা টেস্ট হলেও তাদের মাটিতে গিয়ে খেলতে পারলেন। সাকিব, তামিম তারা সেই সুযোগ পাননি। সো এইটা ইয়াংস্টারদের জন্য দারুণ অপরচুনিটি। নাহিদ রানা থাকলে খুব ভালো হতো। কমেন্ট্রিতে ডেভিড ওয়ার্নারও বলছিলেন যে আই মিস নাহিদ রানা, কারণ তিনি পিএসএল এ তাকে দেখেছেন। বাট হাসান মাহমুদের যেটা করবেন এটা আসলে খুব একটা সারপ্রাইজিং না, বিকজ তিনি কাউন্টিতে কেন্টের হয়ে যে পারফরমেন্স করেছেন সেটা আসলে তাকে ওই অভিজ্ঞতাটাকে দারুণভাবে কাজে দেবে অস্ট্রেলিয়ার এই কন্ডিশনে। এবং স্পেশালি আপনি যদি অ্যাজ আ বোলার দুদিকে যখন সুইং করাতে পারবেন এবং উইকেটে যখন আপনি একদম অনেকটা সেট আপ করে তিনি তুলে নিয়েছেন, আমি বলবো সো দুর্দান্ত বোলিং আসলে হাসান মাহমুদের। এবাদতের পেসটা আসলে পার্থক্য গড়ে দিচ্ছে। আপনি যদি আমাদের 3 পেসারকে দেখেন, তাসকিন এবং হাসান দুজনেই বল করছেন 130-তে, এবাদত সেখানে বল করছেন 137 থেকে 140 এর মাঝামাঝি, এবং এই পেস ডিফারেন্সটাই আসলে পার্থক্য গড়ে দিচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের খানিকটা। ধরুন ওই 6-7 কিলোমিটারের পার্থক্যটা আসলে অনেক। এই জায়গাটা যদি শুধু নাহিদ রানা থাকতেন তাহলে আসলে আমার মনে হয় যে বাংলাদেশ আরেকটু আপার হ্যান্ডে থাকতো, এবং অস্ট্রেলিয়ার যে এই শুরুতে আর্লি বাংলাদেশ যখন বোলিংটা পেয়েছে তখন আসলে নাহিদ রানা হলে সেটা আরেকটু চ্যালেঞ্জিং হয়ে যেত অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য। বাট স্টিল বাংলাদেশ ইজ আ ভেরি গুড পজিশন। লাঞ্চের আগে 4 উইকেট নাই, 74 রান। এখন কত দ্রুত অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়া যায়। স্টিভেন স্মিথ খেলবেনি এটা ধরে নিয়ে অন্য দিক থেকে আসলে অ্যাটাক করতে হবে, এবং এই অ্যাটাকিং ফিল্ড সেটআপটা ধরে রাখতে হবে। যদি স্টিভ স্মিথ
হঠাৎ করে 50 তুলে নেয়, সেঞ্চুরিও তুলে নেয়, স্টিল আপনাকে এটা টেস্ট ক্রিকেট আসলে সেশন বাই সেশন এটাই হতে থাকবে। ফার্স্ট সেশন বাংলাদেশের, সেকেন্ড সেশন ইট ক্যান বি অস্ট্রেলিয়ান, বাট অস্ট্রেলিয়া যদি এখন 200 রানও করে সেটাও একটা বিরাট বড় টোটাল হবে বাংলাদেশের জন্য ফেস করা, বিকজ অফ কামিন্স, হ্যাজেলউড এবং স্টার্ক। সো বাংলাদেশের ওই মাইন্ড সেট আপটা লাগবে। সো আমাদের এখনই আসলে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি মনে করি যে মেইন চ্যালেঞ্জ একটু স্বস্তি পেতে পারে যে 22 ওভার খেলা চলছে, সেখানে 74 রান, কিন্তু 4টা উইকেট বাংলাদেশ তুলে নিয়েছে। একটু স্বস্তির ছাপ একটু তো না, এটা থাকতেই বেশ পারে। স্বস্তি, এবং সবচেয়ে বড় যেটা স্বস্তি আপনি যেটা বললেন যে 23 বছর পর আমরা খেলছি, সো একটা স্টেটমেন্ট তো দরকারই ছিল। তাদের সবার চোখ এখানে, বিকজ অস্ট্রেলিয়াও প্রায় 1 বছর পর টেস্ট ক্রিকেট খেলছে, এবং এটা দিয়ে তাদের লম্বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সিজনটা শুরু হচ্ছে। সো এই টেস্টে আসলে সবারই চোখ আছে, এবং সেই জায়গাটায় বাংলাদেশের এই শুরুটা অনেকগুলোই আসলে বার্তা দেয় যে বাংলাদেশ প্রবাবলি ডিজার্ভ করে আরো বেশি মোর টেস্ট ইন সেনা কান্ট্রি, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডে। সো এইটা আসলে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওইটাই স্টেটমেন্টটা দেয়। বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি পজিটিভ, চোখে চোখ রেখে কথা বলছিলেন, দেখছিলাম এবাদত ট্রাভিস হেডকে বেশ ইয়ে করছিলেন। প্রশ্নটাতেই আসতাম যে ট্রাভিস হেডের মতো একজন ব্যাটারকে আসলে এরকম খাই দশা করাটা, এটাও তো একটা বলে যে বাংলাদেশের যে প্লেয়াররা এখন খেলছেন তাদের জন্য অভিজ্ঞতারও অভাব অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলা, সেই জায়গাটাতে এই পারফরমেন্সটা আসলে ট্রাভিস হেডের কি কোনো এখানে আপনি ল্যাকিং দেখেছেন কিনা? ট্রাভিস হেডের ব্যাপারটা হচ্ছে যে হি ইজ আ ফেনোমেনাল ব্যাটসম্যান, সুপার ব্যাটসম্যান, এবং তিনি টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর ব্যাটার এই মুহূর্তে। তো ট্রাভিস হেডের হচ্ছে ধরুন তার যদি আপনি রিসেন্ট স্ট্যাটিস্টিক্স দেখেন, মানে বোধহয় তিনি 40টা টেস্টও হয় নাই, 3000 রান করে ফেলেছেন, মানে ট্রেমেন্ডাসলি ওয়েল। আচ্ছা, এখন ট্রাভিস হেডের যেটা ব্যাপার হচ্ছে যে ট্রাভিস হেড যখন শর্টস খেলেন, তিনি যখন তার ফ্লোতে থাকেন, স্পেকটাকুলার টু ওয়াচ, বাট তিনি যখন ডিফেন্স করেন ভেরি আগলি, অকওয়ার্ড লাগে তার। এবং ট্রাভিস হেড আজকে আউটও হয়েছে ডিফেন্স করতে গিয়ে। ট্রাভিস হেডের ডিফেন্সিভ দুর্বলতা তো আছেই, এটাতে কোনো সন্দেহ নাই, এবং তিনি ধরেন আউটসাইড অফ স্টাম্প বল ডিফেন্স করতে গেলে বডি থেকে অনেকটাই দূরে থাকে ব্যাট, এবং সেরকমই ভাবে তিনি আসলে আউট হয়েছেন হাসান মাহমুদের বলে, প্লেড অন হয়ে গেছেন, ব্যাটে লেগে বল স্টাম্পে চলে এসেছে, এবং ওই সময়টাও যদি আপনি দেখেন দ্যাট ওয়াজ নট আ সলিড ডিফেন্স। সো ট্রাভিস হেডের ডিফেন্স দেখতে খুবই দৃষ্টিকটু, বাট তিনি যখন শর্টস খেলেন হি প্লেজ ওয়েল। হয়তো ওই বলটাও তিনি যদি মানে দেখা যেত তিনি স্টাম্প ছেড়ে এসে মারতেন, দ্যাট কুড হ্যাভ বিন 4 অর সামথিং এলস, কিন্তু তিনি আসলে যখন ডিফেন্স করতে যান ট্রাভিস হেড তখন আসলে একটু ট্রাবলে তো পড়তেই হয়। বাট ওই উইকেটটা আসলে ক্রেডিটটা দিতে হবে হাসান মাহমুদের, কারণ ওই ওভারটার কথা আমি বলছিলাম, তিনি পরপর 3টা বল ওভার দ্য উইকেট এসে করেছেন, 3টা বলে আউটসুইং, একটা বলে তিনি ঢুকিয়ে দিয়েছেন ইনসুইং করে, এবং হি গট দ্যাট উইকেট। সো এক্সেলেন্ট বোলিং একদম। এবং মার্নাস লাবুশেনকে নিয়ে আমি একটু কথা বলতে চাই। মার্নাস লাবুশেন বেশ লম্বা একটা সময় পরে, দীর্ঘ একটা বিরতির পরে টেস্টে আবার ফিরলেন, এবং এই বাংলাদেশের সঙ্গেই কিন্তু তিনি আসলে লাস্ট ওয়ানডেটাও খেলেছেন বাংলাদেশের সঙ্গে, এরপরেই তার বড় একটা গ্যাপ। এবং বেশ কিছুদিন আগেই একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন যে বাংলাদেশের সঙ্গেই আবার খেলাটা দিয়ে এসে ফিরে আসছেন। সো সেই জায়গাটাতে মার্নাস লাবুশেনের সঙ্গে একটা প্রত্যাশা তো অস্ট্রেলিয়া টিমের ছিলই যে লাবুশেন এতদিন পরে ফিরছেন, নিজের স্কিলস নিয়ে অনেক কাজ করেছেন, অনেক কিছু ঝালাই করেছেন, লম্বা সময় পাওয়াতে সেটাকে কাজে লাগাতে পেরেছেন। সেই জায়গাটাতে লাবুশেনের যে একটা একেবারে ব্যর্থতাই আমি বলবো, এইটা আসলে অস্ট্রেলিয়ার জন্য বড় একটা ধাক্কা হয়ে আসলো কিনা? না, নিশ্চয়ই লাবুশানকে নিয়ে আসলে অনেকদিন ধরেই কথা হচ্ছে, হি ইজ নট ইন ফর্ম। এখন মুশকিল হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আসলে সেভাবে কেউই ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না, অ্যাপার্ট ফ্রম ট্রাভিস হেড এন্ড স্টিভেন স্মিথ। ক্যামেরন গ্রিন তিনিও মিডল অর্ডারে আসলে বেশ অন অ্যান্ড অফ ব্যর্থই হচ্ছেন। কিন্তু লাবুশেনে ধরুন তিনি যখন শুরুতে তার যে আমার মনে হয় যে ব্যাটিং এভারেজ যেটা ছিল সেটাতে অনেকটা ড্রপ করেছে। তিনি শুরুতে যেরকম ধরুন টানা 50 সেঞ্চুরি তখন তার তিনি বেশ সহজ বানিয়ে ফেলেছিলেন, সেই ব্যাটারের ধরুন সেঞ্চুরি নেই, অনেকগুলো ইনিংস হয়ে গেছে। সো এইটা হচ্ছে একটা অবশ্যই চিন্তার ব্যাপার, স্পেশালি এই সিরিজটাতে তিনি চাইবেন যে আসলে ফর্মে ফিরতে, কারণ তাকে এরপরে ইন্ডিয়াতে এসে খেলতে হবে 5 টেস্ট সিরিজ, ইংল্যান্ডের সঙ্গে আছে অ্যাশেজ। তো সব মিলে খুবই গুরুত্বপূর্ণ আসলে মানুষ লাবুশেনের ফর্মে ফেরা, বিকজ তিনি যে পজিশনটা ব্যাট করেন ওই জায়গাটা, এবং স্টিভেন স্মিথের সঙ্গে লাবুশেনের জুটি মানেই ধরে নেওয়া হতো যে ইটস গোয়িং টু বি হিউজ, কিন্তু সেই জায়গাটায় বেশ ছন্দপতন ঘটেছে। বাট লাবুশেন ইজ সাচ এ ব্যাটসম্যান যে আসলে তার ওই হয়তো একটা ইনিংস লাগবে ফর্মে ফিরতে, অ্যান্ড হি উইল, এই সিরিজে হয়তো আমরা দেখবো এখনও 3টে ইনিংস তিনি আরও ব্যাট করতে সুযোগ পাবেন। সো লাবুশেনে হচ্ছে অফকোর্স অস্ট্রেলিয়ার জন্য তো আমরা চাইবো যে এই সিরিজটাও সে এরকমই থাকুক, অফ ফর্মেই থাকুক, বাট প্রিটি শিওর যে তার মানের ব্যাটসম্যান পরপর 4টে ইনিংসে ফ্লপ হবে, এটা আসলে একটু বাড়াবাড়ি চিন্তা করাটা। ইনফ্যাক্ট আপনি যেটা বলছিলেন পরবর্তী সিরিজের আগেও লাবুশেনের আসলে ঘুরে দাঁড়ানোর একটা বড় মঞ্চ কিন্তু বাংলাদেশের এই সিরিজটা, যে এইটাকে আসলে
প্র্যাকটিস হিসেবেও উনি ধরে নিতে পারেন যে এটাকে আসলে প্র্যাকটিস হিসেবে ধরে নিজেকে ফর্মে ফেরানোর যে চ্যালেঞ্জটা সেটা উতরানো যেতে পারে লাবুশেনের জন্য। না একই সাথে আমার মনে হয় যে তার উপর তিনি একটু প্রেশারও আছেন, শুধুমাত্র যেটাকে ওই হিসেবে নেবেন তা না, তিনি প্রেশার আছেন কারণ তিনি রান করতে পারছেন না, মিনস তিনি সেঞ্চুরি পাচ্ছেন না, বড় ইনিংস পাচ্ছেন না। এবং অস্ট্রেলিয়ার এই দলটাতে যেমন ধরুন সবচেয়ে বেশি প্রেশারে আছেন হচ্ছে ওয়েদারল্ড, তিনি অ্যাশেজেও ভালো করেননি, মাত্র একটা 50 করেছিলেন মনে হয় 4টা টেস্টে। সো তার উপর একটা বড় প্রেশার আছে ওপেনিং আসলে তাকেই কন্টিনিউ করাবে কিনা, স্পেশালি আপনার ওসমান খোয়াজা, তারা আসলে একজন ওপেনার খুঁজছে যে ট্রাভিস হেডকে তারা সেট করে ফেলেছে, ট্রাভিস হেডের সঙ্গী কে হবে। এবং অস্ট্রেলিয়ার ওপেনিং হিস্ট্রিতে আপনি যদি দেখেন তাদের এমন সব ক্রিকেটার ছিলেন, ম্যাথিউ হাইডেন, জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, সো এই মানের ক্রিকেটারটা তারা ওপেন করেছেন। এখন ট্রাভিস হেড সেটা করছেন, তার সঙ্গী কে হবেন, ওয়েদারল্ডকে যদি এই সিরিজে সেটা প্রুভ করতে হবে। সো অস্ট্রেলিয়াদেরও আসলে অনেক কিছু দেখার আছে, যাচাইয়ের আছে। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের জন্য একটা মর্যাদার লড়াই, সেখানে আসলে আজকের দিনটাতে আপনি যেটা বলছিলেন যে লাঞ্চের পর পর্যন্ত যদি এভাবে করেই আসলে বাংলাদেশ ধরে রাখতে পারে নিজেদের যেই পেসটা তারা আসলে দেখাচ্ছে, এটা ধরে রাখতে পারলে বাংলাদেশ হয়তো একটা ভালো অবস্থানে চলে যাবে। আজকে হয়তো চালকের আসনে বাংলাদেশ চলে যেতেও পারে। সেই জায়গাটাতে লিটন দাসের ফেরাটা কতখানি আশাবাদী বলে আপনি মনে করছেন? ইনফ্যাক্ট লিটন দাসের ফেরার যেই খবরটা আমরা গতকাল শান্তর কাছ থেকে পেলাম, এটা দলকে নিশ্চয়ই একটা স্বস্তিও দিয়েছে। অফকোর্স লিটন দাস আমার মনে হয় রেড বলে তিনি হি ইজ ওয়ান অফ আওয়ার ফাইনেস্ট ব্যাটসম্যান রাইট নাও, মানে তিনি অ্যাট লিস্ট গেল 5টা বছর যদি দেখা যায়। এক্স্যাক্টলি ধরুন তিনি লিমিটেড ওভারে কিন্তু লিটন দাসের ফর্ম নিয়ে হয়তো কথা হতে পারে সাদা বলে, কিন্তু লাল বলে এবং ওই পজিশনে বাংলাদেশকে তিনি অনেকগুলো ইনিংসে, কারণ আমরা জানি যে আমাদের আসলে খুব দ্রুত আমাদের টপ অর্ডার ভেঙে পড়ছে, হয়তো বা মিডল অর্ডারে মুশফিক বা মোমিনুলকেও একটু দাঁড়াচ্ছেন বা শান্ত, কিন্তু শেষ লড়াইটা করছেন লিটন কুমার দাস এবং সেটা দিনের পর দিন 6 বা 7 নম্বরে নেমে টেলেন্ডারদের নিয়ে তিনি একদম শেষ পর্যন্ত খেলে আসছেন। এবং ওই সময়টাই মানে লিটন কুমার দাস ধরুন এখন টেস্ট ক্রিকেট যেরকম মডার্নাইজড হয়েছে, আপনি যদি দেখেন এখন এই যে আজকে যেরকম অস্ট্রেলিয়া এখন পর্যন্ত রান তুলেছে 3.5 করে, বিকজ তারা উইকেট হারিয়েছে রেগুলার, বাট একটা সময় তারা আরো বেশি করে রান তুলছিল। লিটন কুমার দাস এই জিনিসটা খুব ভালো করতে পারেন, তিনি যতক্ষণ ক্রিজে থাকেন রান করেন। টেস্ট ক্রিকেট মানে যে ডিফেন্স এটা তো আর নাই, এবং বাংলাদেশের জন্য এটা লিটন কুমার দাস ইজ দ্য পারফেক্ট ম্যান ফর দ্যাট, যে তিনি আসলে যতক্ষণ থাকেন শাসন করেই খেলেন, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি যখন এই সিরিজে ধরুন আমাদের নাহিদ রানা নাই, শরীফুলের ইনজুরি, ব্যাটিংয়ে লিটন কুমার দাসকে পাওয়া যাবে না এরকম একটা শঙ্কা তৈরি হলো, তখন আসলে পুরো দলটা তো মেন্টালি অবশ্যই একটু ডাউন ছিল। সেই জায়গাটায় লিটন কুমার দাস দলের একজন ইম্পর্টেন্ট ক্রিকেটার, উইকেট কিপার, একটা ফরম্যাটের ক্যাপ্টেন, সো তার ইনক্লুশন খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং তিনি যে কিপিং করতে পারছেন এটা নিয়ে আরেকটা টেনশন ছিল, তিনি আসলে পুরো ম্যাচ কিপিং করতে পারবেন কিনা এবং ব্যাট করতে পারবেন কিনা, বাট তিনি কিপিংও করছেন এবং ব্যাটিংও করবেন। এটা বাংলাদেশের টিম কম্বিনেশনটাকে অনেকটা সহজ করে দিয়েছে, আদারওয়াইজ আপনাকে একটা এক্সট্রা কিপার নিতে হতো। সেই জায়গাটা লিটন দাসের ফেরা অবশ্যই স্বস্তি দলের জন্য। ওই যেটা মানে রদ দেখা কলা বেচা একসঙ্গে হচ্ছে, স্পেশালিস্ট হওয়ার কারণে সে আসলে উইকেট কিপিংটাও করতে পারছেন অ্যাজ ওয়েল অ্যাজ আবার ব্যাটিংটাতেও তো বড় ভরসার একটা জায়গা তার জন্য বাংলাদেশের হয়েই যাচ্ছে। আজকের ম্যাচটাতে যেটা আমার আরো একটা জানার, যে এই লিটন দাসের ফেরাতে কিন্তু জাকের আলী অনেক এবং মুশফিক দুইজনই আসলে দেশে ফিরছেন এইচপি টিমের সঙ্গে ম্যাচ খেলার জন্য। এইটা আসলে মুশফিকের মতো অভিজ্ঞ একজন প্লেয়ার, যেটা আপনি শুরুতেই বলছিলেন, মুশফিকের ফিরে আসাটা বাংলাদেশের জন্য একটু ব্যাকফুটে চলে যাওয়া কিনা? না, মুশফিক তো আসলে এক্সট্রা পেসার হিসেবে গিয়েছিলেন তিনি, মুশফিক হাসান। সো যেটা হয়েছে যে ধরুন এটা তো অবভিয়াস ছিল, শরীফুল যদি ফিট হয়ে যান বা নাহিদ রানা কেউ থাকলে মুশফিক আসলে এই দলটা সুযোগই পেতেন না, বাট তাকে ডাকা হয়েছিল এবং মুশফিক তিনি নিজেও ইনজুরি থেকে ফিরেছিলেন এবং তিনি ব্যাকআপ পেসার হিসেবে থাকতেন। আমার মনে হয় না অস্ট্রেলিয়া সিরিজে তাকে হয়তো খেলানো হতো, বাট স্টিল তাদেরকে আসলে যেহেতু খেলার মধ্যে আছে, বাংলাদেশের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এইচপি টিম, এ টিম মালয়েশিয়া এসেছে বাংলাদেশে, ফলে অনেকগুলো খেলা চলছে এবং সব ক্রিকেটাররাই অলমোস্ট খেলছেন, এক্সেপ্ট একটা নাম বারবার ঘুরে ফিরে আসছে, আকবর আলী। তিনি এখন কোথাও নেই, এটা খুবই আনফরচুনেট। আন্ডার 19 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, তিনি এখন আর দলে আমরা কোথাও তাকে দেখছি না, বাট উই ওয়ান্ট টু সি হিম, বিকজ হচ্ছে যে তাকে মনে করা হচ্ছিল ফিউচার ক্যাপ্টেন, ঠান্ডা মাথার ক্রিকেটার, ফিনিশার, কিপার, কিন্তু সেই আকবর আলীকে আমি জানি না ঠিক এক্স্যাক্টলি কি প্রবলেম বা কি হয়েছে। সো বাংলাদেশের এই দলটার দিকে তাকালে হ্যাঁ, মুশফিক এবং এখন আমরা জানি যে তারা গিয়ে যোগ দেবেন এই টিমের সঙ্গে খেলতে, সাউথ আফ্রিকায় যাবে তারা। সো ফলে তারাও আসলে কিন্তু ডিফারেন্ট কন্ডিশনে খেলছে এবং এই ক্রিকেটাররা সাউথ আফ্রিকা এখন ট্যুরটা আমি বলবো যে বিসিবির এটা আরেকটা দারুণ ব্যাপার, বিকজ আমরা জানি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ সেখানে, তার আগে ওই কন্ডিশনটার সঙ্গে একটু পরিচিত হয়ে আসা ক্রিকেটারদের যারা পাইপলাইনে আছেন, এটা আসলেই আমাদের ওই যে দূরদর্শী একটা চিন্তার প্রকাশ।
সো কামিং ব্যাক টু দিস টেস্ট এগেইন, আমার মনে হয় যে এখন পর্যন্ত একটা কনফিউশন ছিল সিলেকশনে, আচ্ছা খালেদকে নেওয়া হবে নাকি এবাদত, শেষ পর্যন্ত এবাদত খেলছেন, যিনি প্যাটার্নাল লিভ থেকে এসে খেলছেন এবং দারুণ করছেন, এবং এখন পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশ দলের এই টেস্টের সিলেকশনটা চমৎকার। ইনফ্যাক্ট গতকাল কিন্তু শান্ত আসলে একটা আভাস দিচ্ছিলেন যে খুবই বেসিক যে ফরমেশনটা থাকে সেটাতেই আসলে তারা খেলবেন, অ্যাজ 2টা স্পিনার 3টা পেসার এভাবে করেই আসলে লাইন আপটা সাজানো হবে। ঠিক সেটাই হলো, এবং মোটামুটি এখন পর্যন্ত অস্ট্রেলিয়াকে সেই নর্মাল একটা কম্বিনেশনেই আসলে দারুণভাবে বাংলাদেশ রুখে দিচ্ছে। শান্তর জন্য এইটা আসলে বড় একটা অ্যাডভান্টেজ কিনা, বা তার যে দূরদর্শিতাই বলবো আমি, যে চুজ করার যে ক্যাপাবিলিটিটা, বা দারুণভাবে আসলে এই যে জায়গাগুলোকে, যে জায়গায় যেই জিনিসটা দরকার, রাইট, এবং বোলিং চেঞ্জ আপনি দেখেন, শান্ত ক্যাপ্টেন্সি দুর্দান্ত, এবং এইটা নিয়ে কথা বলতে হয়েছে। ধরুন বাংলাদেশের যেমন লেটসে হয়তো আমি বলতেই পারি যে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হয়, কিন্তু শান্ত অ্যাজ আ ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন দুটো জায়গায় তিনি নিজেকে সবসময় সমালোচনার ঊর্ধ্বে রাখতে পেরেছেন। দারুণ লিডারশিপ, টেস্ট ক্রিকেটটাকে তিনি অন করেন, এবং আজকে যদি দেখেন তার বোলিং চেঞ্জ 3টা, এবং এই যে 22 ওভার তিনি টানা তার 3 পেসারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছেন, একদিক দিয়ে আমি বলবো যে বাংলাদেশের ভালোই হয়েছে, বা এটা হয়তো বা আমরা ভাবছিলাম যে আমাদের কোনো লেফট আর্ম পেসার নাই, কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে অনেকগুলো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, এবং সেই জায়গাটায় আমাদের রাইট হ্যান্ড বোলারে আসলে মানে শুরুর 2 ওপেনার ছিলেন লেফট হ্যান্ডার, তাদের এগেনস্টে আমাদের পেসাররা দারুণ করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তাদের স্টিভেন স্মিথ আছেন, তো সেই জায়গায় হয়তো তাইজুল খুব কার্যকর হবেন, এবং হয়তো লাঞ্চের পরে আমরা তাকে দেখবো। কিন্তু এগেইন আমি যেটা মনে করি, দেখেন অস্ট্রেলিয়া এই টেস্টে টসে ব্যাটিং নিয়েছে, তারা নিজেদেরকে আসলে চ্যালেঞ্জ জানিয়েছে, বিকজ এই কন্ডিশনে যে কোনো দল টস জিতে আগে ফিল্ডিং করতে চাইবে, এবং অস্ট্রেলিয়া যদি ফিল্ডিং করতো, বাংলাদেশ যদি ব্যাট করতো, আজকে হয়তো আমরা এইভাবে কথা বলতে পারতাম না, আমরা নিজেরা অনেক ডাউন হয়ে কথা বলতে হতো, বিকজ অফ অস্ট্রেলিয়ার দ্য স্পেস অ্যাটাক এবং বাংলাদেশের ব্যাটিংয়ের আমি বলবো যে অধারাবাহিকতাই। সো সেই জায়গাটাই বাংলাদেশ ইজ ভেরি লাকি, আ গুড টস টু লুজ যেটা বলা হয় সেটাই হয়েছে, এবং অস্ট্রেলিয়া আসলে তারা ধরে নিয়েছে যে ওকে দে আর প্রিপেয়ারিং ফর দ্য বিগার টেস্ট আসলে। সো এই জায়গাটায় তারা ভেবেছে তারা আগে ব্যাট করবে, তারা জানে যে আর্লি উইকেট যাবে, প্রথম ওভার প্রথম ঘন্টাটা চ্যালেঞ্জিং হবে, কিন্তু সেখানে বাংলাদেশ আমার মনে হয় একটু বেশি ভালো বল করেছে, টানা 5th এবং 6th স্টাম্পে বল করে যাচ্ছিল, দুর্দান্ত লেন্থে বল করে যাচ্ছিল, এবং ব্যাটসম্যানদের তারা ভালো ট্রাবল দিতে পেরেছে। শুধুমাত্র তানজিদ তামিমের ক্যাচটা এগেইন ওটাই আফসোস হয়ে থাকবে। অ্যাট দ্য সেম টাইম মূল চ্যালেঞ্জটা শুরু হবে এখন, অর্থাৎ আপনি হচ্ছে লাঞ্চের পরে বল একটু পুরনো হতে শুরু করেছে, স্পিন আপনাকে আনতে হবে, এবং আপনি উইকেট থেকে ওই যে আর্লি সুবিধাটা এখন আপনি একটু কম পেতে থাকবেন, সেই জায়গাটাই বাংলাদেশকে আসলে ওই চ্যালেঞ্জটা ধরে রাখতে হবে, উইকেট টেকিং বল করে যেতে হবে, হয়তো রান লিক হবে, বাট স্টিল আপনি যদি উইকেট এখানে আসলে আপনাকে আর্ন করে নিতে হবে, 15-20 রান ইনভেস্ট করে একটা করে উইকেট তুলে নিতে হবে, এবং সেটা করতে পারলে বাংলাদেশে তার পরের চ্যালেঞ্জটা হচ্ছে ব্যাটিং, যেটা নিয়ে আসলে আমি নট ভেরি কনফিডেন্ট বাংলাদেশের এই ব্যাটিং নিয়ে যে অস্ট্রেলিয়ার সঙ্গে তারা কি করবে, বাট এখন পর্যন্ত বোলিং দিয়ে পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্ট নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির।